হ্যালো ভিউয়ার্স, আজকে যে পেন্টিংটা আমি করছি এখানে, এই পেন্টিংটা সম্পূর্ণ ভিন্ন ঘরানার ভিন্ন ধরনের ছবি। এটা এর ব্যাকগ্রাউন্ড পেন্টিং, এর স্কেচ, এখানে রং দেবার পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন মাত্রার এবং উচ্চ ধরনের। তাই খুব ভালোভাবে এগুলো ফলো করো এবং আমি এখানে ডিটেলসে সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করব। যতটুকু সময় আমার লাগবে ঠিক ততটুকুই নেব, তার বেশি না। তো চলো শুরু করা যাক পেন্টিংয়ের বিষয়ে। ব্যাকগ্রাউন্ড পেন্টিংটা এই ছবিতে খুব ইম্পর্টেন্ট। এই কারণে ইম্পর্টেন্ট বলছি, কেননা সাবজেক্টে থাকা কালার এবং ব্যাকগ্রাউন্ডে থাকা কালার প্রায় এক। চাইলে আলাদা করাই যেত, কিন্তু এখানে আর্টিস্টিক লুক দেওয়ার জন্য আমি ব্যাকগ্রাউন্ডের কালার এবং ফিগারের মধ্যে কালারটা একই রকম রেখেছি। আমি যে প্রথমে যে কালারটা দিয়ে শুরু করলাম ব্যাকগ্রাউন্ডটা, সেটা হচ্ছে বার্ন্ট অকার, এবং ঠিক তার নিচেই ভায়োলেট, ব্ল্যাক এবং সামান্য পরিমাণে সাদা মিশিয়ে একটা সেট তৈরি করেছি, যেটা আমি তার নিচেই দিয়েছি। তারপরে আবার আমি অন্য একটা কালার দিলাম এবং যেখানে মানুষটার হাঁটুটা আছে ওই জায়গাটাতে আপাতত আমি আল্ট্রামেরিন দিয়ে রেখেছি। পরবর্তী ক্ষেত্রে কিন্তু কালারটা চেঞ্জ হবে। আমি পেন্টিং করার ভিডিওগুলোতে প্রায় বলে থাকি, স্কেচ ইজ ব্যাকবোন অফ পেন্টিং। এই কথাটা কেন বলি, স্কেচটা দেখলেই বোঝা যাবে। ছবির স্কেচ যতটা জোরালো হবে, যতটা নিখুঁত হবে, তোমার দক্ষতা ততটাই প্রকাশ যেমন পাবে, ছবির মেরুদণ্ড ততটাই তৈরি হবে। একটু কল্পনা করো, যে স্কেচটা করেছি এই স্কেচটা যদি বাজে হতো, যত ভালো কালারই করি না কেন, ভালো আদৌ লাগতো? নিশ্চয়ই নয়। তাই স্কেচ এবং কালার এই দুটো মিলিয়ে পেন্টিং তৈরি হয়। আর এই ছবিটা যারা বিগিনার আছো তাদের চাইতে যারা অ্যাডভান্স লেভেলে আছো তাদের জন্য এটা উপযুক্ত, কেননা এই ছবিতে ব্যাকগ্রাউন্ড কালার ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব ডিফিকাল্ট। আমি এটাতে আরও সময় নিয়ে করলে আরও ছবিটা সুন্দর হতো। আগামী দিনে হয়তো আমি বাড়িতে কোনো আর্ট গ্যালারিতে দেওয়ার জন্য এটা আমি করব, কিন্তু যেহেতু এটা আমি ইউটিউবে করে দেখাচ্ছি তাই সময়টা খুব কম পেয়েছিলাম। স্কেচ এবং কালার মিলিয়ে ছবিটা আমার 1.5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো কত দ্রুত আমি কাজটা করেছি। এই ছবিতে যা কিছু কালার আমি ব্যবহার করছি সবই তৈরি করেছি, একটার সঙ্গে একটা সেট মিশিয়ে তৈরি করেছি। বিশেষত ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যে নীলাভ বা বেগুনি টাইপের যে সেটগুলো আসছে, এগুলো মূলত আল্ট্রামেরিন, কোবাল্ট ব্লু, ভায়োলেট, অল্প পরিমাণে কালো এবং সাদা, বিভিন্ন ক্ষেত্রে এগুলো একে অপরের সঙ্গে মিশিয়ে আমি সেটগুলো বানিয়েছি। প্রাথমিকভাবে রংটা দিয়ে দেবার পর যখন আমি সেকেন্ড লেয়ারের কাজটা করছি, এখানে কিন্তু শুরু হচ্ছে আমার আসল কাজ। এখানে কোনো টাইপের ভুল করা যাবে না। এখানে খুব গুরুত্বপূর্ণ কতগুলো কাজ আছে যা খুব মন দিয়ে লক্ষ্য করো। মেন হচ্ছে এখানে ডার্ক এবং লাইটের ব্যাপারটা করা, কিন্তু সামনে থাকা যে সাবজেক্টটা আছে সেটা দেখে তোমাকে পেছনে থাকা ব্যাকগ্রাউন্ডের কালারটা ডার্ক অথবা লাইট করতে হবে। বোঝাতে পারলাম? আর একটু ডিটেলসে বলছি। আমি যে জায়গাটাতে ডার্ক কালার করছি, আমাকে মাথায় রাখতে হচ্ছে সামনে যে অংশটা আমার আছে, ধরো এই পায়ের জায়গাটা যথেষ্ট আমি ডার্ক করলাম ওই জায়গাটাতে, তাহলে যেখানটা আমি ডার্ক করছি সামনে যে সাবজেক্টটা আছে ওই জায়গাটা লাইট হবে, তাই না? আবার ধরো পিঠের ওই জায়গাটা, যেখানটা আমি এই ভাঁজ জায়গাটা আছে ওই জায়গাটা ডার্ক করেছি, তো তাহলে যদি ওই জায়গাটা ডার্ক করি আমি, তাহলে পিঠের ওই অংশটা উজ্জ্বল হবে। এটা হচ্ছে বোঝার ব্যাপার। এগুলো কিন্তু পেন্টিংয়ের মধ্যে তুলে ধরতে হবে, তবে তোমার পেন্টিং দেখতে সুন্দর লাগবে। এবং অঙ্ক যেমন প্রথম থেকে শেষ অবধি ঠিকঠাক করে এলে তবে উত্তরটা মেলে, পেন্টিংটাও ঠিক সেরকমই। একদম প্রথম থেকে শেষ অবধি তোমাকে কোনো ভুল করা চলবে না। সব কিছু যদি ঠিকঠাক করে আসো তবে একটা পেন্টিং সব দিক থেকে সুন্দর হবে, ত্রুটি মুক্ত হবে। এবারে চলো পেন্টিংটার সম্বন্ধে একটু পরিচয়টা দিই, যে কার পেন্টিং আমি করছি। খুব বেশি ডিটেলস আমি জানি না, আমি প্রথমেই বলে দিচ্ছি। যতটুকু নেটে জেনেছি, পড়েছি, ততটুকুই বলছি। আমি কোনো কিছু পেন্টিং করার আগে যেটা আমার অজানা থাকে সেটা আমি নেটে পড়ে নিই, জেনে নিই। তো যেটা আমি জেনেছি সেটাই বলছি, যে পিয়াজা নাভোনা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল পিয়াজা স্কোয়ার in Rome with 3 impressive fountains. Very beautiful and fantastic place. তো পিয়াজা নোভানা
যেটা ইংরেজিতে নাভোনা স্কোয়ার নামেও পরিচিত। এটা রোমের একটা ঐতিহাসিক স্থানের মধ্যে একটি। আর যে মর্মর মূর্তিগুলি, স্থাপত্যগুলি আমাদের চোখের সামনে পড়ছে, ভেসে উঠছে, বা নেটে আমি প্রচুর দেখেছি, এগুলি সম্ভবত মার্বেল পাথরের মর্মর মূর্তি। ইতালিতে হয়তো যেতে কোনোদিনও পারবো না, কিন্তু দুর্দান্ত লাগে এই শিল্পগুলো দেখতে। শিল্পীকে কর্নিশ এবং অদ্ভুত তাদের নলেজ, দেহের মাপঝোঁক এত সুন্দরভাবে কি করে করেছে, আমি তো আশ্চর্য হয়ে শুধু দেখি, ভীষণই দেখি। এই হলো ছবির পরিচয়। আর আমি ভেবেছি যে আগামী দিনে আরও অনেক মূর্তি আছে। যেমন এখানে দেখতে পাচ্ছি লোকটি হাতে বর্ষা নিয়ে অক্টোপাসের উপরে বসে আছে, হাতে বর্ষা নিয়ে অক্টোপাসটিকে হত্যা করার ভঙ্গিতে আছে। আর পায়ের সামনে আছে একটা বাচ্চা, সে আবার সিংহ টাইপের কোনো পশুর মুখের উপরে হাত দিয়ে রেখেছে, এবং অদ্ভুতভাবে অক্টোপাসের মুখ থেকেও জল পড়ছে এবং সিংহের মুখ থেকেও জল পড়ছে। দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত, এক কথায়। তো এই হলো ছবির পরিচয়। এবারে পেন্টিংয়ের বিষয়ে আসি। পেন্টিংয়ে দেখো ব্যাকগ্রাউন্ডটা, বিশেষ করে বাম দিকটা একটু লাইট আছে, এবং লোকটির বাম হাঁটুটা একটু ব্ল্যাক দিয়ে রেখেছি। ওই জায়গাটা কিন্তু আমাকে পুরোটা ব্ল্যাক দিতে হবে, কেননা সামনে থাকা যে সাবজেক্টটা আছে ওই জায়গাটা অনেকটা উজ্জ্বল আছে। কিন্তু তার আগে আমাকে কিছু ছোট ছোট কাজ করে নিতে হবে। লোকটির গায়ে যে কালারটা আমি দিচ্ছি, এখানে কিন্তু আমি কোনো হলুদ কালার দিচ্ছি না, এখানে ডার্ক ক্রোম ইয়েলো আমি দিচ্ছি। ডার্ক ক্রোম ইয়েলোর সঙ্গে আমি সামান্য পরিমাণে স্যাপ গ্রিন মিশিয়ে একটা সবুজাভ ভাবটা ওর শরীরের মধ্যে আনবো, এবং পায়ের কাছে যখন নামবে, পেছনে পেছনে আছে তো অক্টোপাসটা, তো ওখানে আমি কখনো ভায়োলেট হালকা করে দেব, কখনো ডার্ক ক্রোম ইয়েলোটা দেব, এইভাবে দেব। আসলে এই ধরনের ছবি সময় দাবি করে। তুমি যতটা সময় এর পিছনে দিতে পারবে তত ছবি ভালো হবে। আমি এটা ইউটিউবে করে দেখাচ্ছি। আমার ভীষণ ইচ্ছে ছিল যে এই ধরনের পেন্টিং একটা করব, আজকে আমার মনের সাধটা পূর্ণ হলো। তো পেন্টিংয়ের বিষয়ে আসি। এখানে সব কিছু ডিটেলসে দেখানোর কিছুই দরকার নেই, তবে এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো তোমাকে হাইলাইট করতে হবে, যেগুলো তোমাকে একটু তুলে ধরতে হবে। যেমন সিংহের যখন মুখটা হবে বা অবয়বটা যখন হবে, সেটা ব্লুর না করে একটু স্পষ্ট করলে ভালো হয়। মানুষের মুখের মধ্যে একটা সেট শুধু নামবে, চোখ মুখের একটা অবয়ব এঁকে দিলেই হবে। আর কি, এইটুকুই, বেশি কিছু এর মধ্যে আসছে না। তবে সামগ্রিকভাবে দেখতে গেলে সব কিছু আসছে। কেমন যেন রহস্য লাগলো কথাটা, তাই না? মানে আমি বলতে চাইছি সব কিছু ডিটেলসে আমি দেখাবো না, কতগুলো জায়গা হাইলাইট করব, এবং সামগ্রিকভাবে ছবিটা যখন আমি দেখব, এবং দেখতে যেন পারফেক্ট লাগে, এবং যেন মনে হয় যে হ্যাঁ, কোনো কোনো জায়গা আমি টাচ করেছি, কোনো কোনো জায়গা ডিটেলসে দেখিয়েছি, কোনো কোনো জায়গা আমি জাস্ট টাচ করে বেরিয়ে গেছি, কোনো কোনো জায়গায় ব্লুর বানিয়েছি। ব্যাস এইভাবে শিল্পীর স্বাধীন চেতা মনটা সবসময় বজায় রেখো, এবং তোমার ছবির মধ্যে যেন সেটা ফুটে ওঠে। একটু জ্ঞান দিলাম, আর কিচ্ছু না। আমার দিক থেকে স্ট্যাচুটির বাম পায়ে এবং ছেলেটির মাথার উপরে এবং আরেকটু জায়গা জুড়ে একটু আমাকে ব্ল্যাক দিতে হচ্ছে। ব্ল্যাক দেওয়ার সময় মনটা খারাপ লাগছে, কেন ওখানে আল্টামিনটা দেওয়া ছিল। আল্টামিন আমার খুব পছন্দের কালার, আগেই তোমাদেরকে বলেছি এটা, কিন্তু ছবির প্রয়োজন এখানে আমাকে ব্ল্যাক ব্যবহার করতেই হবে। তবে পুরোটা ব্ল্যাক আমি করব না। ব্ল্যাকটা ওখানে দেবার পর ওর উপরে আল্টামিনটা দিলাম, এবং দেখো পেপারটাকে একটু তুলে ধরেছি, ওর মধ্যে জল স্প্রে করেছি, তুলির মধ্যেও জল আছে। আমি চেষ্টা করছি রংটাকে ঢালু করতে, এবং সুন্দরভাবে যেন ওটা স্প্রেড হয়ে যায়, চতুর্দিকে ছড়িয়ে যায় খুব সুন্দরভাবে। এবং আরেকটা জিনিস দেখো, এটাকে আমি একটু স্কিপ করে এই জায়গাটা দেখিয়েছি তোমাদেরকে। একরকমভাবে পুরো রংটা ছড়িয়েছে, এবং একটু যখন উপর দিকে উঠবে দেখতে পাচ্ছ এখানে আমি যে কালারটা ব্যবহার করেছি সেটা হচ্ছে বার্ন্ট অগার। এই বার্ন্ট অগার কালারটা এমনভাবে ডাউন করে নিয়ে গেছি যাতে আল্টামিনের সঙ্গে টপের দিকে একদম মিশে যায়। আমি ব্যাকগ্রাউন্ডের কাজটা করার সময় খুব সতর্ক ছিলাম, কেননা সাবজেক্টের কাজটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি সাজেস্ট করবো আগে ব্যাকগ্রাউন্ডটা করে নাও ফুল অ্যান্ড ফাইনাল, তারপরে সাবজেক্টের কাজটা করে ছবিটা কমপ্লিট করো। এটা একদম ক্লোজ ভিউ। ব্যাকগ্রাউন্ডে রঙের এই জিনিসগুলো আনার জন্যই তো আমি এতক্ষণ ধরে পরিশ্রমটা করলাম। ঠিক এই জিনিসটা আরও সময় দিলে আরও ভালো হতো। এই ধরনের ছবি সময় দাবি করে। সবার শেষে চাইনিজ হোয়াইট ব্যবহার করেছিলাম, কিছু কিছু জায়গাতে লাগিয়ে দিয়েছি হাইলাইট করার জন্য। এটা হলো ছবির একদম ফ্রন্ট ভিউ। মনে মনে নয়, কমেন্ট বক্সে লিখে জানাও কেমন লাগছে, আর ঝটপট করে সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে দাও। খুব শীঘ্রই নতুন একটা পেন্টিং নিয়ে আবার আমি আসছি। ভালো থেকো, টাটা, বাই।